এখন নবান্ন যে মূল প্রশাসনিক ভবন আমাদের রাজ্যের, তার থেকে একটু দূরে নবান্ন বাসস্ট্যান্ডে রাজ্য সরকারের মুণ্ডপাত করে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ গিয়ে বসছেন, তারা প্যারোডি গাইছেন, তারা আন্দোলন করছেন, তারা ছড়া কাটছেন, নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখছেন। এর থেকে বড় বিষয় কি হতে পারে? আজ দুপুর দুটোর ইস্যু এটাই। আমার সঙ্গে অতিথিরা থাকবেন। চলুন আগে নবান্ন থেকে ঘুরে আসি, একবার ছবিটা দেখি। গতকাল থেকেই শুরু হয়েছে কোর্টের অর্ডারে শুরু হয়েছে এই আন্দোলন। বকেয়া কি চাই? ডিএ, যা কেন্দ্রের সঙ্গে এখনো রাজ্যের ফারাক রয়েছে 36%। মোহাম্মদ সেলিম একটু আগে পৌঁছে গিয়েছিলেন। গতকাল ইনসাফ যাত্রা শেষ হয়েছে বামেদের, আজ তিনি এই ধর্ণা মঞ্চে গিয়েছিলেন। কি বললেন শোনাবো। যে যখন প্রতিবাদ করতে চেয়েছে উনি মনে করেছেন উনি 14 তলায় বসে থাকবেন এবং উনি নিজেকে ইমিউন রাখবেন, কারোর কথা শুনবেন না। কিন্তু বাস্তিল দুর্গে রাজাও এরকম মনে করেছিল, কিন্তু মানুষ খেপলে, জনগণ খেপলে সে দুর্গ পর্যন্ত যায়, কেল্লা পর্যন্ত যায়, প্রসাদ পর্যন্ত যায়। আজকের এই ধর্ণা এটা প্রমাণ করেছে এরা আইনের পথে প্রতিবাদ করছে। নিজের হক চাওয়ার জন্য ধক লাগে, আর সরকার সেই ধকটা কেড়ে নিতে চায়, সেই সব ধকটা দেখতে চায় না, সেই জন্যই তারা বাধা দিচ্ছে। একদিকে নবান্ন থেকে ঢিলছোড়া দূরে যখন ডিএর আন্দোলন চলছে এইভাবে, ঠিক তখন ধর্মতলায়, মানে ধর্নাতলায়, যা গত অন্তত 1 বছর ধরে, সেখানে চাকরির দাবিতে এখনো বসে রয়েছেন সমস্ত চাকরি প্রার্থীরা। তার মধ্যে এসএলএসটিও রয়েছেন, যে এসএলএসটিরা গতকাল দেখা করতে গিয়েছিলেন কুণাল ঘোষের সঙ্গে। আজও যাদের বৈঠক রয়েছে কুণাল ঘোষের সঙ্গে। তবে গতকাল শিক্ষামন্ত্রীর সঙ্গেও বৈঠক ছিল, কিন্তু আজ শুধু কুণাল ঘোষ নিজের দফতরে তাদের সঙ্গে কথা বলবেন। কুণাল ঘোষ বিষয়টার মধ্যে মধ্যস্থতাকারী। আজ তিনি কি বলেন, কি আলোচনা, শুধু কুণাল ঘোষের সঙ্গে আলোচনা করে কোন সমাধান বেরিয়ে আসে, সেদিকে আমাদের নজর তো অবশ্যই থাকবে। এছাড়াও আজ আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। ব্রাত্য বসু, তিনি এসএসসিকে এবং শিক্ষা দফতরকে বিশেষভাবে তৎপর হতে বলেছেন এই জটিলতা কাটানোর জন্য। এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে দ্বিতীয় বৈঠকের পর জট কাটাতে উদ্যোগী হচ্ছে শিক্ষা দফতর। চাকরির জট কাটাতে বিশেষ দায়িত্ব শিক্ষা সচিব এবং এসএসসি চেয়ারম্যানকে। যে কোনো উপায় জট কাটাতে হবে, এই নির্দেশ শিক্ষামন্ত্রীর, নির্দেশ মাননীয় মুখ্যমন্ত্রীর। এসএসসি চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন যেমন শিক্ষামন্ত্রী, তেমনই নির্দেশ গতকালই এসেছিল মুখ্যমন্ত্রীর থেকে। সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে সব রকমভাবে, যা যা আইনি জট রয়েছে সেক্ষেত্রেও। সুতরাং খুব দ্রুত সমাধানের একটা ইচ্ছা সরকারি তরফে অন্তত দেখা যাচ্ছে। যদিও আমরা জানি শিক্ষামন্ত্রী নিজেই বলেছেন প্রকাশ্যে তিনি গতকালের বৈঠকটা গতকালই চাননি, তিনি আরও পরে করতে চেয়েছিলেন, ডিলে করতে চেয়েছিলেন। কুণাল ঘোষের চাপাচাপিতে বৈঠক করতে বাধ্য হয়েছেন। আসুন এবার আমরা কথা বলি। আমার সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে উপস্থিত অতিথিরা, তাদের সঙ্গে পরিচয় করি আগে। আমার সঙ্গে রয়েছেন শঙ্কুদেব পণ্ডা, বিজেপি নেতা, রয়েছেন সুমন ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক, বাইরে থেকে রয়েছেন সিপিআইএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। তিনজনকেই স্বাগত আজ দুপুরের বিতর্কে। আমি শঙ্কুর কাছে শুরুতেই আসি। শঙ্কু, একদিকে আন্দোলন ধর্নাতলায়, অন্যদিকে নবান্নের সামনে, কিন্তু সরকারি সদিচ্ছাটা খুব প্রকট গতকাল থেকে বারবার সেটা আমরা কুণাল ঘোষের মুখ থেকেও শুনছি। তিনি মধ্যস্থতাকারী, যদিও সরকারের কেউ নন, আর ব্রাত্য বসু তো বলেইছেন। দেখুন, বিশিষ্ট শিক্ষাবিদ কুণাল ঘোষ এখন বিশিষ্ট দুর্নীতি বিশারদ, তিনি এই পুরো ব্যাপারটার মধ্যে ঢুকে পড়েছেন। ফলে এটা স্পষ্ট হয়েছে যে যতটুকু আন্দোলনের ফল পাওয়ার সম্ভাবনা এদের ছিল, সেটা এবার মাঠে মারা গেল। তার কারণ তার উদ্দেশ্য এবং বিধেয় হচ্ছে আলোচনা চলছে এরকম একটা পরিবেশ তৈরি করে সুপ্রিম কোর্টে যে আদালতে মামলা এদের ফেভারে যাওয়ার পক্ষে তৈরি হয়েছিল, সেটাকে ঘেঁটে দেওয়া। এই ঘাঁটতে উনি নেমে পড়েছেন। আর আপনারা সবাই জানেন, বিশিষ্ট নাট্যকার ব্রাত্য বসু নাটকের একের পর এক স্ক্রিপ্ট লিখছেন। উনি রাজ্যের শিক্ষামন্ত্রী, উনি সেপারেট আইডেন্টিটিওয়ালা দুটো সংস্থা শিক্ষা দপ্তরের, তাদের নাকি নির্দেশ দিয়েছেন যে কোনো মূল্যে এটা সমাধান করো। ভাই সমাধান করো, এটা আপনি বলবেন কেন? আপনি তো এটাকে সমাধান করবেন, আপনি তো বলবেন ভাই এদের রিক্রুট করে দাও।
এদের রিক্রুটমেন্ট লেটার দিয়ে দিলাম। আপনি বলছেন আমি ওদেরকে বললাম, ওরা আমাদেরকে বললো। ওরম চাইলে দেওয়া যায় না, কেউ ছাপানো থাকে নাকি যে আচ্ছা আপনি এলেন নিয়ে যান দুটো অ্যাপয়েন্টমেন্ট লেটার? তাহলে ডাকছেন কেন? বেকার আলোচনাতে কি আসছে? আলোচনায় তো সমাধানের পথ। এক সেকেন্ড, এই যে কুণাল বাবুর ঘরে আলোচনা হচ্ছে, এই আলোচনাতে কি হচ্ছে? এই আলোচনাতে বলা হচ্ছে এটা ব্রাত্যবাবুর ঘরে আলোচনা না, আজকে কুণাল ঘোষের দফতরে আলোচনা। আজকে আলোচনাটা কুণাল ঘোষের দফতর। বল ব্রাত্যবাবুর কাছে নেই। ব্রাত্যদা তো মিডফিল্ডারে সবে নেমেছিল, ওকে সাইড লাইনে পাঠিয়ে দিয়েছে। কুণাল ঘোষ পুরো কেসটা তুলে নিয়ে চলে গেছেন হাইজ্যাক। কুণাল বাবুর ঘরে কি হচ্ছে? বলা হচ্ছে তোমাদের কটা সেটিং কেস, কজনকে চাকরি দিয়ে দিলে তোমরা মোটামুটি কেস ছেড়ে দেবে। আপনি কি করে জানলেন? আগে না, আপনি যে এত কনভিকশনের সঙ্গে বলছেন, কি করে জানলেন? এরা তো এটাই করেন। কত 3 মানে দিন এটা ধরে আপনার মিটিং চলছে। assumption আরে হাজার এটা দিন হতে পারে। পিউদি, 1000 দিন লোকেরা বসে রয়েছে। একাধিকবার রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত গিয়ে এদের কমিট করে এসছে। এরপরেও 2 মাস ধরে আলোচনার কি প্রয়োজন? আগের দিন তো আমি দেখলাম যেদিন কুণালদাকে সবাই যা তা গালিগালাজ করলো, উনি লজ্জার মাথাকে ওদের আন্দোলন স্থলে গেছিলেন। সেদিন তো লোক কি সব ছোড়াছুড়ি করেছিল। সেদিনই তো, সেদিন থেকে আজকের দিন পর্যন্ত হয়ে গেল। কিসের আলোচনা? কি আলোচনাই তো পথ, কিসের আলোচনা? যদি কথা না বলে আপনারা বলবেন সাড়া দেয় না, সরকার কথা দিচ্ছে না। আলোচনা বলে বলবেন কিসের আলোচনা? উনি কি ডিফ্যাক্টো এডুকেশন মিনিস্টার? উনি কে আমি জানতে চাই। উনি নিজে গতকাল বলেছেন ওনার কি লোকাল স্ট্যান্ডার্ড? মধ্যস্থতাকারী। ওনার কে মধ্যস্থতাকারী? তাহলে তৃণমূল কংগ্রেস ঠিক করবে মধ্যস্থতা হবে? তৃণমূল কংগ্রেসের সেটিংয়ে তাহলে ওনারা অপারেটেড হচ্ছেন। ও আমি তো সেটাই বলছি আপনাকে, যে এতদিনের আন্দোলন, যে মেয়েটি সারা বাংলা সারা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছে আন্দোলন করে, নিজের মস্তক মুন্ডন করে, বাঙালিদের লজ্জায় মাথা কাটা যাচ্ছে, যে এই আন্দোলনের পুরো সুফল ঘেঁটে দেওয়ার চেষ্টায় কুণাল বাবু নেমে পড়েছে। সুমনদা, দেখুন, আমি শঙ্কুর একটা বক্তব্যের সাথে একমত যে প্রথম দিনের বৈঠকের পর দ্বিতীয় দিনের বৈঠকে, এবারে 22 তারিখে যে বৈঠকটা হওয়ার কথা ছিল এবং হলো, সেই বৈঠকে তো একটা ক্লিয়ার কাট লিগাল ওপিনিয়ন আসার কথা ছিল, সেটা এলো না কেন? আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু কারণ প্রথম দিনের বৈঠকের পরই কিন্তু তৃণমূলের সাংসদ, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওই প্যানেল বাতিল হয়ে গেছে, ওই প্যানেল থেকে কাউকে নিয়োগ করা যাবে না। তো সেটা তো 10 দিনের মধ্যে জেনে নেওয়াটা উচিত ছিল। যেটা ক্রিটিক্যাল বিষয়, দেখুন প্রায় 1000 দিন হয়ে গেছে, এরা বসে আছে রাস্তায়, এরা চাকরির জন্য। এবং আমি যদি ভুল না করি, এদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করেছিলেন। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসে, হ্যাঁ, ফলে তৃণমূলের 2 সর্বোচ্চ নেতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করার পরে যদি সমস্যা না মেটে, তাহলে সেটা খুব দুর্ভাগ্যজনক বিষয়। এবং সমস্যা মেটা সম্বন্ধে একটা আরো বড় দুর্ভাগ্য, যারা চাকরি প্রার্থী তারা বেরিয়ে এসে সবাই মিলে সমস্যারে বললেন আমরা একটা ডেডলাইন পেয়েছি 1 ফেব্রুয়ারি। ঠিক তার পর মুহূর্তে সাংবাদিক বৈঠক করলেন শিক্ষামন্ত্রী, বললেন না ওরম দিনক্ষণ বলা সম্ভব নয়। এটা কি নাটক? আমি 10 সেকেন্ড নেব। হ্যাঁ, শিক্ষামন্ত্রী একমাত্র ওনার নাটক রচনা করতে না, ওনার আগামী সিনেমা কুব্বার রিলিজের ডেটটা বলতে পারবে। কুব্বার রিলিজ 19 জানুয়ারি। মানে এটা কি, মানে এই ধোঁয়াশাটা, একটা মিটিং যেটার থেকে প্রত্যাশিত ছিল একটা ক্লিয়ার পিকচার হবে, হবে না, কতদিন পরে হবে, দেরি হবে, সে মানে বাইরে বেরিয়ে এসে চাকরি প্রার্থীরা খুব তৃপ্ত মনে হচ্ছিল যে হ্যাঁ তারা একটা আশ্বাস পেয়েছেন। তারা বারবার বলছেন আমরা ডেডলাইন পেয়েছি, কেউ মানলেনই না। কুণাল বাবু মানলেন না, শিক্ষামন্ত্রীও মানলেন না। দেখুন, স্পষ্ট ভাষায় যেটা বলা দরকার সেটা হচ্ছে সুপার নিউমারিক পোস্ট নিয়ে যাবতীয় বিতর্ক। সেই সুপার নিউমারিক পোস্ট যখন ক্রিয়েট করা হয় সেই সময় এইটা খুব স্পষ্ট ছিল যে যারা বঞ্চিত কিন্তু যোগ্য তারা সুপার নিউমারিক পোস্টে নিয়োগ পাবেন। এক, দ্বিতীয়ত যে চাকরিগুলি নিয়ে বিতর্ক চলছে, অর্থাৎ কেউ বলছেন ভুয়ো, কেউ বলছেন দুর্নীতি করে পেয়েছেন, চতুর্দিকে ক্ষোভের আগুনে ফুটছে বাংলা। আমি কি অনির্বাণদাকে এক লাইন বলে দেবো? তাহলে আপনি পুরোটা বলুন, পুরোটা আপনি বলুন। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে অনির্বাণদা, আপনারা যখন ক্ষমতায় এলেন 2011-তে, তখন জমি আন্দোলন, আপনাদের নেত্রীকে দেখলাম রেল লাইনের পাড়ে বসেছিলেন গোবিন্দপুরে, মানুষকে উচ্ছেদ হচ্ছিল। সেই সরকার ক্ষমতায় এসে এতই ক্ষমতার স্বাদ পেয়েছেন যে শীতের সময়ে এইভাবে মানুষকে উচ্ছেদ করে দিচ্ছেন। ভাই বসতে দিয়েছিলেন, মনিটরিং করেননি? আমি একটু প্রশ্নটা অ্যাড করি 10 সেকেন্ড। শঙ্কুদেব পান্ডা, আপনারা দিল্লিতে G20 আগে কত লোক এখানে বস্তি নিয়ে কথা হচ্ছে, গোবিন্দপুর নিয়ে G20 চলে যাবেন, আপনি ইউক্রেন চলে যাবেন, একটু পরে আমেরিকা চলে যাবেন। অনির্বাণ বাবুকে বলতে দিন, আপনি কি তৃণমূলী?
ওনাকে বলতে দিন, উনি তৃণমূলের বক্তব্য। আরে যার যা বক্তব্য পেশ করবেন কি গায়ে ছাড়তে হবে নাকি? না না, ওনারা 2011 আগে অতিবাম, মিনিমাম, ছোটবাম ওনারা সাপোর্ট করেছিলেন তো। 2011-তে আপনি ওনারা সব সাপোর্ট করেছিলেন। 2011 আমি ছিলাম বলেই তো বলছি যে নীতি কি করে বদলালো। তাহলে 2000 আরে অনির্বাণ উত্তরটা দেবেন তো প্লিজ। না আমারও ওই দিয়ে দিই উত্তর দিয়ে দাও। বলুন। ও তো একটু ডিস্টার্ব করবে, লাভ কি? শুরু করে লাভটা কি? বলুন। উত্তর নেই। শঙ্কুদেব, আমি তো চুপ। অনির্বাণ বলুন। উত্তরটা এক্ষুনিও দেবো, দিতে থাকো, বলতে থাকো। উত্তর নেই। আরে শঙ্কুদেব কি হচ্ছে এটা প্লিজ? আমি তো চুপ, আমি তো বিনা। অনির্বাণ আপনি শুরু করুন। দেখুন, সুপার নিউমারিক পোস্ট নিয়ে যেটা বলছিলাম সেটা ছোট্ট করে একটু বলে নিই। সুপার নিউমারিক পোস্ট যখন তৈরি হয়েছিল, যারা বঞ্চিত কিন্তু যোগ্য তাদের নিয়োগ প্রক্রিয়া, আমি আসছি, আমি দুটোতেই আসছি, আমি ধাপে ধাপে দুটোতেই আসছি। তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল, সেটা তারা নিজেরাই একাধিকবার জানিয়েছেন। তারপরে এই সুপার নিউমারিক নিয়ে যাদের আপত্তি, অর্থাৎ আন্দোলনটা বন্ধ হয়ে গেলে যাদের একটু সমস্যা হতে পারে, তারা আদালতে যান। সেখান থেকে এই স্টে অর্ডার হয়, তার বিরুদ্ধে রাজ্য সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে এখন মামলাটি চলছে। সেখান থেকে যদি নির্দেশ আসে, নিশ্চিতভাবে এনারা নিয়োগ পেয়ে যাবেন। এবং নিয়োগ পেয়ে গেলে কাদের অসুবিধা হতে পারে, রাজনৈতিক ভাড়ারে টান পড়তে পারে, সেটা আপনারা জানেন। আলাদা করে বলার কিছু নেই। যদি সুপ্রিম কোর্টের কোর্টে থাকে তাহলে আলাদা করে একজন দলের মুখপাত্র, রাজনৈতিক দলের, তিনি ডেকে মিটিং করে কোন সমাধান করবেন? দেখুন, যারা আন্দোলন করছেন তারা যদি বারবার এই দাবি জানান যে সরকার পক্ষের তরফ থেকে বা শাসক দলের তরফ থেকে কেউ আমাদের সঙ্গে কথা বলুক, তাতে সাড়া দিয়ে কোনো অন্যায় করেছেন বলে আমি মনে করছি না। কিন্তু আদালতের লড়াইটা আদালতের আঙিনাতেই হবে। রাজ্য সরকার সুপার নিউমারিক পোস্টের জোরেই এদের নিয়োগ দিতে চেয়েছেন, সেই জায়গাটা কিন্তু খুব স্পষ্ট। এবং যারা দুর্নীতি করে পেয়েছেন বলে অভিযোগ, তাদের দুর্নীতি কোর্টে প্রমাণিত হলে রাজ্য সরকার চাইলেও বাঁচাতে পারবে না। এটা আমি বারবার আগেও বলেছি, আজকেও বলছি। প্রথম কথা হচ্ছে পিউদি, এক নম্বর কথাই সুপার নিউমারিক পোস্ট নিয়ে যে আলোচনা হচ্ছে, প্রয়োজনীয়তা হঠাৎ করে আজকে পড়লো কেন? 2016 সালের এসএসসি, এতদিনের আন্দোলন, এতদিনের আদালতের লড়াই, এতদিন ধরে রাজ্যের প্রশাসন, সরকার, তৃণমূলের মুখপাত্র সবাই গলাবাজি করে আসলো, কোনো দুর্নীতি হয়নি। এখন প্রাইমা ফেসি বোঝা গেল যে দুর্নীতি হয়েছে, টাকার বিনিময়ে চাকরি হয়েছে, সবকিছু হয়েছে। সুপার নিউমেরিক নিয়ে আজকে ঢোক গিলে বলতে হচ্ছে যোগ্যদের জন্য। কিছুদিন আগে অবধি হচ্ছিল অযোগ্যরা, যাদের চাকরি চলে যাবে তাদেরকে বাঁচানোর জন্য সুপার নিউমেরিক পোস্ট। কথা হচ্ছে খুব পরিষ্কার, তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, সারদার দুর্নীতির সময় যখন কুণাল ঘোষ জেলে গেছিলেন, তখন পার্থ চ্যাটার্জি মন্ত্রিসভায় বসে মধ্যস্থতা করে কাকে কি টাকা ফিরিয়ে দেওয়া যায় এই সমস্ত ব্যবস্থা নিচ্ছিলেন। আর এখন যখন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি জেলে গেছে শিক্ষা দুর্নীতি করে, তখন সারদার জেল খাটা আসামি কুণাল ঘোষ এখন মধ্যস্থতা করে দিচ্ছে কি করে চাকরি পাওয়া যায়। এর চাইতে হাস্য করার কি হতে পারে? আমি 3টে উদাহরণ দিচ্ছি। 1 নাম্বার কথা, রাজ্যের শিক্ষামন্ত্রী, তার সাথে একবার, দুবার বা 3বার বৈঠক হলো। 2বার 3বার বৈঠকের যে ফলাফল, নিটফল কি? 0। 2 নাম্বার কথা, 2019 সালের লোকসভা নির্বাচনের সময় খোদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলেছিলেন নিয়োগ হবে, একটি কমিটি গঠন করেছিলেন, সেই কমিটির মাথায় এসপি সিনহাকে বসিয়েছিলেন। পরবর্তীকালে দেখা গেল এসএসসির যা যা দুর্নীতি তা ওই কমিটির মাধ্যমেই হয়েছে। 3 নাম্বার কথা, এই গল্পের মাঝে হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে আসলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত রাজ্য প্রশাসনের কেউ নন, কুণাল ঘোষ রাজ্য প্রশাসনের কেউ নন, ফলত গোটা বিষয়টা নিয়ে ছেলে খেলা করতে চাইছে। 2 নাম্বার কথা, এই যে ডিএর যে আন্দোলন চলছে, নবান্নের না কেউ নন ঠিকই, কিন্তু আবার এসএলএসটির চাকরি প্রার্থীরা তো কুণাল ঘোষের সুকিয়া স্ট্রিটের বাড়িতে পৌঁছেছিলেন, তার কাছে তো তারাই অ্যাপ্রোচ করেছেন। তা তিনি যখন মধ্যস্থতাকারীর ভূমিকায়, আমরা কুণাল ঘোষের দিকে আঙুলটা তুলি কি করে? না, এটা কোনো আঙুল তোলার বিষয় নয় তো। চাকরি প্রার্থীর কেউ কেউ যদি মনে করে থাকেন কুণাল ঘোষ মধ্যস্থতা করে চাকরি পাবেন, তাহলে আজীবন হয়তো রাস্তাতেই কেটে যেতে পারে। তাদের মনে হয়েছে তারা গিয়েছেন, আমি বলছি তো কুণাল ঘোষকে তারা অ্যাপ্রোচ করেছেন, কুণাল ঘোষ রিঅ্যাক্ট করছেন। পিউদি আবার বলছি, এই আন্দোলন যবে শুরু হয়েছিল তখন কুণাল ঘোষ জেলের ভাত খাচ্ছিলেন। আন্দোলনটা যবে শুরু হয়েছিল 2016 সালে, কারুর যদি মনে হয়ে গিয়ে থাকে যে কুণাল ঘোষকে অ্যাপ্রোচ করে চাকরি পাওয়া যায়, অনেক দুয়ার তো ঘুরলেন। পার্থ চ্যাটার্জির দুয়ার ঘুরেছেন, ব্রাত্য বসুর দুয়ার ঘুরেছেন, অভিষেক ব্যানার্জির দুয়ার ঘুরেছেন, এবারে শেষ দুয়ারটাও ঘুরে দেখে নেন। কিন্তু কথা হচ্ছে ক্রেডিবিলিটি, আমি শেষ করিনি যেহেতু বাইরে আছি, এরা যে ক্রেডিবিলিটি অর্জন করেছিল, এদের নিজেদের আন্দোলন, কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয়, সেই ক্রেডিবিলিটি নিজেদের না নষ্ট হয়ে যায়। 2 নাম্বার কথা, নবান্নের সামনে যে ডিএর আন্দোলন চলছে, তুমি ভালো করে লক্ষ্য করো তো, ডিএ পাওয়ার জন্য লড়াই করতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। রাজ্যের বিধায়ক যারা রয়েছেন এই মুহূর্তে, রাজ্যের মন্ত্রী বিধায়করা যারা রয়েছেন তৃণমূল কংগ্রেসের,
এদের তো কারোর টাকা পয়সার কমতি পড়েনি, এক একজন 3তলা 4তলা বাড়ি বানিয়ে 5-6টা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কোন যুক্তিতে আজ থেকে 3-4 মাস আগে এদের মাইনে বাড়িয়ে লাখ লাখ টাকা মাইনে করে দেওয়া হলো? আর যাদের হক পাওনা ডিএ, তাদের ডিএর জন্য লড়াই করতে বেশ, এবার উত্তর দেবেন অনির্বাণ। অনির্বাণ, আমার দুটো পয়েন্ট। দেখুন, সুপার নিউমারিক পোস্ট নিয়ে সায়ন যেটা বললেন সেটা অসত্য। কারণ সুপার নিউমারিক যারা যোগ্য নন তাদের জন্য তো তৈরি করার প্রয়োজনই পড়তো না, তারা তো অলরেডি চাকরি করছেন বলেই ধরে নেওয়া হচ্ছে। যারা যোগ্য কিন্তু করছেন না, এই প্রশ্নটা কিন্তু সায়ন একা তুলছে না, এই প্রশ্নটা কোর্টও তুলেছে, সেই জন্যই বিষয়টা আটকে রয়েছে। কোর্ট নিশ্চয়ই তুলেছে এবং আমি বলছি আমি বলে দিচ্ছি, আমি আপনাকে বলছি কোর্ট প্রশ্নটি তুলেছে এবং প্রশ্নটি আমার মতে ভুল তুলেছে। কারণ একটি সরকার নীতিগতভাবে যে সিদ্ধান্ত নেবেন সেটা একমাত্র সরকারের এখতিয়ার। পলিসি মেকিং ডিসিশনে যদি না কনস্টিটিউশনকে কোনোভাবে, এক সেকেন্ড ভাই বলেনি, একটু বলেনি, কনস্টিটিউশনকে কোনোভাবে কন্ট্রাভিন না করা হয় তাহলে কোর্ট সেখানে নাক গলান না। না, মূল লড়াইটা হচ্ছে কিছু লোকের চাকরি ছিনিয়ে নিয়েছে অসৎ উপায়ে। এবার সরকার বলছে যারা ছিনিয়ে নিয়েছে তারা থাক, যারা পায়নি যোগ্য তারাও থাক। একটু ভুল হচ্ছে, দুতরফকে রাখবো। আমি বলছি আপনাকে একটু ভুল হচ্ছে। যারা যোগ্য তারা পাবেন এবং যারা দুর্নীতি করে পেয়েছেন বলে অভিযোগ, সেই অভিযোগটা যে মুহূর্তে আদালতে প্রমাণিত হবে, আমি আপনাকে লিখে দিতে পারি সরকার চাইলেও বাঁচাতে পারবেন না। কিন্তু যারা বলছেন এক্ষুনি বের করে দাও, এইটা যদি আমি তর্কের খাতিরে মেনে নিই এক্ষুনি বের করে দেওয়া হলো, তাতে কি হতে পারে? ওই যে 32,000 চাকরি বাতিল হয়েছিল, আপনার খেয়াল আছে? অভিজিৎ গাঙ্গুলি বাতিল করেছিলেন, তারা সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে এখন ধামাচাপা। বিকাশ ভট্টাচার্য ঠিক এই প্রশ্নের উত্তর দিয়েছেন যে ওই সুপার নিউমেরারির প্রয়োজন পড়ছে, কারণ যদি এক্ষুনি বের করে দেওয়ার সিদ্ধান্ত রাজ্য নেয় তাহলে যারা চাকরি পেয়েছিলেন তারা চামড়া গুটিয়ে দেবে শাসক দলের লোকজনের। আমি পিসিআর কে বলবো এই বক্তব্যটা বের করে শোনাবো একটু পরে। হ্যাঁ, সুমন দা কিছু বলবেন বলছিলেন? তারপরে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, দেখুন আমিও এইটা মানে মানতে রাজি আছি যে যাদের চাকরি হয়েছে তাদের নিয়ে পরে আলোচনা হবে, কিন্তু যারা পায়নি তাদের তো চাকরি দিতে হবে। যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন, দলের নাম্বার 2 বলেছেন, শিক্ষামন্ত্রী বলছেন, তাহলে এত দিন ধরে মানে একটা 1000 দিন ধরে একটা জিনিসকে প্রলং করার কোনো বিষয় আছে? কোথায় আটকাচ্ছে? কেন সেটা সমাধান করা যাচ্ছে না? সেটা তো শিক্ষা দফতরের মানে অনেক আগে ভেবে এটা সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। এবং আমি মনে করিয়ে দিই, আগের দিন কুণাল ঘোষের সাথে প্রথম বৈঠকের সময় ব্রাত্য বসু বলেছিলেন যে আমি এর আগে 6-7 বার ওদের সাথে আলাদা আলাদা বৈঠক করেছি, হয়তো সেটা টেলিভিশন ক্যামেরার সামনে নয়। ঠিক, শঙ্কুদেব। দেখুন, কুণালবাবু প্রথম মিটিং করবার পরেই রাজ্য সরকারকে যদি কনভিন্সড করতেন, ব্রাত্যবাবু কনভিন্সড হতেন, মামলাটাই সুপ্রিম কোর্ট থেকে তুলে নিতেন, তোলেননি। 1, 2, সুপার নিউমেরিক পোস্ট তাদের জন্য হলো যারা কোশ্চেন। আমার বক্তব্য ভাই, তাদের জন্য আপনি করেছেন, আপনার নাকি বিশাল সদিচ্ছা, সে নিয়ে বিকাশবাবু যা বলেছেন আমি তার সাথে একমত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যারা ওখানে বসে আছে তাদের জন্য সুপার নিউমেরিক করতে পারতেন, তাদেরকে সুপার নিউমেরিক করে চাকরি দিয়ে দিতে পারতেন। তারপর যদি মনে হতো তারা বেআইনি হয়েছে, কোর্ট বলতো এদেরকে দেওয়ার দরকার নেই, কিন্তু আপনারা দেননি কেন? কারণ এরা আপনাকে টাকা দিতে পারবে না। যারা টাকা দিয়েছে এদের জন্যই করছে রাজ্য সরকার, জটটা সেখানে। আমার কথাটা শুনুন, আমি কি বলি, এদের জন্য আগের গুলোকে তাড়াতে হবে। আরে যাদের গুলোকে তাড়াতে হবে তাদের জন্য সুপার নিউমেরিক করতে যাচ্ছে, তাদেরকে চাকরি তাদেরকে দেওয়ার জন্য করতে যাচ্ছে, এদেরকে রাখার জন্য এদের সুপার নিউমেরারি। হ্যাঁ, সায়ন কিছু বলতে চায়? সব বেআইনি যাদের চাকরি চলে যাবে তাদেরকে সুপার নিউমেরিক করে তাদেরকে চাকরিতে রাখার চেষ্টা। সায়ন সংক্ষেপে। হ্যাঁ, আমি বলছি এই যে সুপার নিউমেরিক নিয়ে এত যে রাজ্যের সরকার আলোচনা করছে, এদের যদি চাকরি দেওয়ার সদিচ্ছাই থাকতো তাহলে তো 1000 দিন রাস্তায় বসে তারপরে সুপার নিউমেরিকের গল্প আসতো না। গল্পটা তো 2016 সালে, সুপার নিউমেরিকের গল্প আজ থেকে বছর খানেক আগে। তাহলে এই টানা 5 বছর ধরে আপনি কি করলেন? আপনি শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি দিলেন। সুপার নিউমেরিকের গল্প এলো যখন এই দুর্নীতির পর্দা ফাঁস হলো তারপর। তাহলে রাজ্যের সরকার আগে অ্যাডমিট করুক যে হ্যাঁ দুর্নীতি হয়েছে, সাদা খাতায় চাকরি হয়েছে, আমাদের বকলমে তো এটা অ্যাডমিশনই হলো, সুপার নিউমেরারি বকলমে অ্যাডমিশনই তো হলো। হ্যাঁ, আমি সায়ন আসবো, সময় কম। হ্যাঁ, অনির্বাণ 1000 দিনের প্রসঙ্গটা এখানে এই কারণে আসছে যে আজকে ধরুন 1014 দিন কি 15 দিন হয়েছে, তো এই এসএলএসটির ক্ষেত্রে 12,000 মতো নিয়োগ 2019-এর পরই হয়েছিল, তারপরে 3-3,500, আমার এক্স্যাক্ট সংখ্যাটা এক্ষুনি খেয়াল নেই, সেইটা নিয়ে জট পাকায় এবং তার জন্য সুপার নিউমারি ক্রিয়েট করে। আমি আবারও বলছি, আগের বছরের শুরুর দিকেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছিল, যার পর
তারপরে সায়নবাবুর সিনিয়র, যার কথা আপনি এক্ষুনি বলছিলেন, তিনি গিয়ে মামলা করে জিনিসটিকে প্রাথমিকভাবে আটকান এবং যে ঘরে মামলা করেন সেই ঘরের বিচারপতি কিন্তু তার জুনিয়র ছিলেন, এটা খেয়াল রাখতে হবে। এবং তার একাধিক রায় সেটা বলেনি, তার একাধিক রায় সুপ্রিম কোর্টে যেতেই বহু ক্ষেত্রে স্টে হয়েছে, আলাদা প্রসঙ্গ। দ্বিতীয়ত, এইখানে বারবার যে চামড়া গুটিয়ে দেওয়ার কথা বিকাশবাবু বলছেন, ওনার খেয়াল রাখা দরকার এই SLST চাকরির প্রার্থীদের একাংশ চামড়া গোটাতে হয়তো নয়, কিন্তু ওনার সঙ্গে দেখা করতে নয়, বিক্ষোভ দেখাতে ওনার বাড়ি ঘেরাও করেছিলেন। এবং এদের একাংশ অন ক্যামেরা বলেছেন যে লক্ষ লক্ষ টাকা আমরা বিকাশবাবুকে দিয়েছি, আমাদের কোনো কাজ হয়নি, এটা অন রেকর্ড আছে। যে অভিযোগ গতকাল কুণাল ঘোষ করেছেন নাম না করে, তার উত্তর বিকাশবাবু দিয়েছিলেন। বিকাশবাবুর এই বক্তব্যটা শুনুন, আর তার সঙ্গে একটা ছোট্ট ব্রেক, আবার ফিরবো এক্ষুনি। লক্ষ লক্ষ টাকা উপার্জন করা হয়েছে কি হয়নি, যারা মামলা করছেন আবেদনকারী তারাই বলতে পারবেন তারা লক্ষ লক্ষ টাকা কোথা থেকে পেয়েছেন না পেয়েছেন, আদৌ দিয়েছেন কি না। আমি ওই ছোট নিম্ন রুচির বিতর্কে যেতে চাই না। আমার একটাই বক্তব্য, কুণাল বাবুরা যদি স্বচ্ছতার সঙ্গে সততার সঙ্গে কাজ করেন তাহলে তো নিয়োগে কোনো বাধা নেই। জরুরি ভিত্তিতে ঘোষণা করে দিন, রাজ্য সরকার মনে করছে সমস্ত বেআইনি যে নিয়োগ হচ্ছে সেগুলো বাতিল করে দেওয়া হলো, রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করতে চায়, তাহলে সব মামলা চলে যাবে। সেই সততা নেই, কেন করতে পারছে না জানেন? আজকে চাকরিগুলো বাতিল হলে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তারা কুণাল ঘোষের চামড়া গুটিয়ে রাজপথে হাজির করে দেবেন, সেই ভয় করছেন না।